আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করা হয় ওগুলো সমস্তটা সিঁড়িটাতেই জড়ো করা থাকে, যাতে বুঝতে পারা যায় যে এগুলো কাচা ধোয়া করতে হবে। বেশ কয়েকটাই জামা কাপড় ছিল সিঁড়িটার উপরে, তো এগুলো নিয়ে বাইরে চলে এলাম এগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 7টার মতো বাজে এখন, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে আসনটিকে দেখছেন, এটা আমি নিজের হাতে বানিয়েছি, আর এটাই হচ্ছে আমার জীবনের প্রথম আসন, যেটা আমি কারোর সাহায্য ছাড়াই কমপ্লিট করেছি। আগের দিন বাবা আরে যখন খাবার খাচ্ছিল তখন এই আসনটি পেতে দিয়েছিলাম, তো সেজন্যই মাংসের ঝোল আরে খাওয়া হয়েছে, তো তাই একটু কাঁচা ধোয়া করেই আলমারির ভেতরে রেখে দেবো। আমি যে কোনো জিনিস আলমারির ভেতরে রাখার আগে একটু ভালো করে কাঁচা ধোয়া করেই রাখি, এতে করে জিনিসটা ভালো থাকে আর মনের মধ্যেও একটা শান্তি লাগে যে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, এটা একটু ভিজতে থাকুক, এগুলো এখানেই রেখে দেবো। আর জানেন তো, এই সমস্ত জামা কাপড়গুলো মাই পরে পুকুরে কেচে এনেছিলেন। আসলে মশারিটা আরে ছিল তো ওগুলো আবার কলপাড়ে কাচতে গেলে অনেক ঝামেলা, সেই জন্য মা ওগুলো পুকুর ঘাটেই কাঁচা ধোয়া করে এনেছিল। তবে জানেন তো, আজকে বৃষ্টিতে অনেক জ্বালিয়েছে, এগুলো কতবার যে মাকে তুলতে পারতে হয়েছে, এই করতে করতেই অনেক ঝামেলা হয়ে গেছে, আর একটা শাড়ি খচে লেগে ছিঁড়েও গেছে। এদিকে দেখুন, দুদিন ধরে বোতলগুলো প্রায় ফাঁকাই রয়েছে। আসলে শরীরটা একটু খারাপ, তো প্রত্যেকদিন বিকালবেলাতেই জলগুলো কুড়িয়ে রাখি। তবে শরীরটা যেহেতু দুদিন একটু খারাপ ছিল, সেজন্য না ওটা আর করা হচ্ছিল না। সেই জন্য আজ সকালে স্নান করতে যাওয়ার আগেই ভাবলাম জলগুলো কুড়িয়ে দিই, নয়তো সারাদিন শুধু জল জল করে খেপাবে, আর একবার একবার করে কলপাড়ে এসে জল ভরে নিয়ে যেতে হবে। এতগুলো বোতল দুইবারে নিয়ে গেলে বেশি ভালো হতো, কিন্তু কি জানেন তো, এই একটা কাজের জন্য দুইবার করে পরিশ্রম করতে আমি একদমই পছন্দ করি না। সেজন্য এই যে ঘাড়ে মুড়ে চাপিয়ে নিয়েছি, এরপর চলুন তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই, নয়তো আবার উঠানে কাদা আছে, পড়ে গেলে আবার জল কোড়াতে হবে। আজকে জানেন তো, সকাল থেকে আবার টিউবলাইটটা একটু দপদপ করছিল, জ্বলছিল না কেন বুঝতে পারছি না, তবে একটু পরে আবার ঠিক হয়ে গেছিল। আমার মাথাটা যেমন একবার করে ফিউজ হয়ে যায়, ঠিক তেমনই আমার ঘরের টিউবলাইটের মাথাটাও না একবার করে ফিউজ হয়ে যায়। যে কটা বোতল জল ভর্তি করে এনেছিলাম সমস্তটাই ফ্রিজের মতো রেখে দিলাম, বাইরে রাখলে আবার সে গরম হয়ে যাবে, বারবার আনতে যেতেই হবে। 3 দিন আগে সুব্রত মিছরিটা এনেছে, তো প্রত্যেকদিন রাত্রেবেলা শুধু ভেজাতেই ভুলে যাচ্ছি। আসলে কয়েকদিন ভেজাইনি, তো সেজন্য অভ্যাসটা চলে গেছিল। তো আজকে আবার মনে করে ভাবলাম একটু ভিজিয়ে দিই। আজকে তো গুরু পূর্ণিমা আছে, এখনো পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করিনি। স্নানের পরে ভাবলাম না হয় একটু শরবতটা খাবো, তো এই যে স্নান করতে যাওয়ার আগে না মিছরিটা একটু ভিজিয়ে দিলাম। কিন্তু জানেন তো, শরবতটা আমার আর খাওয়া হয়নি। আসলে সুব্রতর শরীরটা আবার একটু খারাপ লাগছিল, পেটের মধ্যে ব্যথা লাগছিল, তো সেজন্যই আর কি ওকেই গুলে দিয়েছিলাম যে তুমি খাও, আমি পরে খেয়ে নিচ্ছি। আর আমার ক্ষেত্রে এমন হয়, যে কাজটা পরে বলবো সে কাজটা আমার আর হবেই না। মিছরিটা ভিজতে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, আর এই যে স্নান করে এসে পরে ঠাকুর মন্দিরটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই, যেদিনে আমি পুজো করে থাকি সেদিনে কিন্তু ঠাকুর মন্দিরটা আমি নিজেই ধুয়ে দিই, নয়তো কিন্তু আমার শাশুড়ি মাই ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করেন। মন্দিরে যে বাসি ফুলগুলো ছিল ওগুলো সমস্তটাই নিয়ে বালতির জলে রেখে দিয়েছি। আর তারপরে দেখুন, সিঁড়িগুলোও একটু ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে যে কাপড়টা করে মন্দিরটা মুছলাম ওটা নিয়ে এসে এই যে অ্যাডভাস্টারের চালটাতে তুলে দিলাম। আর তারপরে এই যে বালতি করে 1 বালতি জল নিয়ে চলে এসেছি। 1 গ্লাস জল প্রথমে তুলে রাখলাম, এটা তুলসী গাছে দিয়ে দেব। আজকে সকালে হাঁটতে যাওয়ার সময় মা সেরকম ফুল টুল কিছু আনেনি, সেই জন্য এই যে আমাদের গাছে যে কটা ফুল ফুটেছে সেগুলোই অল্প করে তুলে নিচ্ছি, এই দিয়েই আমার পুজোটা হয়ে যাবে। আমার যতটুকু ফুলের প্রয়োজন তত দুটি তুলে নিলাম। এরপর চলুন ঘরেতে যাই, শাড়িটা পরে আসি। এমনি সময়ে বাড়িতে আমি শাড়ি না পরলেও যখন কিন্তু পুজো দিই কিংবা বাড়িতে কোনো পুজো অর্চনা থাকে তখন কিন্তু আমি শাড়িটাই পরে থাকি। আর এই যে বেশ কটা ফুল নিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দিলাম, আর তারপরে না জলটাও ঢেলে নিয়েছি। আর আজকে প্রথমে এখানেই বসে বসে জপটা করে নেব, তারপরে ঘরে গিয়ে বাকি পুজোটা সারবো। আমার ঠাকুমা তো গুরু পূর্ণিমা করে থাকেন, তো উনি আর আমি দুজন মিলেই আজকে পূর্ণিমাটা করেছি। তো ওনার জন্য এই যে গ্লাসটা বালতিটা এখানেই নামিয়ে দিয়ে অল্প কটা ফুল নিয়ে ঘরেতে গেলাম। আর বন্ধুরা, আপনাদেরকে তো প্রথমেই বললাম যে সুব্রতর শরীরটা একটু খারাপ, তো ও না এখানেই বসেই রয়েছে। আর এই যে প্রথমেই আমি পর্দাগুলো সরিয়ে দিয়েছি, আর আমার গুরুদেবের না একটাও ছবি বাঁধানো নেই, সেজন্যই ফোনের মধ্যে যে ছবিটি ছিল সেটাই বের করে দিলাম। আর তারপরে বাবার চরণে দুটো ফুল দিয়ে প্রণাম করে নিলাম। আর তারপরে ধূপটা পুরো বাড়িতে দেখিয়ে তুলসী মঞ্চে গেঁথে দিয়ে এসেছি। আর ওর শরীরটা তো একটু খারাপ, সেজন্যই না তুলসী মঞ্চ থেকে অল্প একটু ধুলো মাটি আর একটা তুলসী পাতা নিয়ে এলাম, ওটাই ওকে খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। আর ওকে জিজ্ঞাসা করলাম যে অল্প কটা জলমুড়ি খাবে কি, তাহলে মাখিয়ে দিচ্ছি, কিন্তু ও বললো যে না, এখন কিছু খেতে ইচ্ছা করছে না, শরবতটা তো খেলাম, একটু পরে খাবো। তো আমি বললাম তাহলে আমি ওই বাড়িতে যাই, আমার খাবারটা বানিয়ে নিয়ে আসি, তারপরে না হয় একসাথেই খাবো। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আজকে তো মুড়ি ভাত কোনো কিছুই আমি খেতে পাবো না, তাই আমার জন্য অল্প করে লুচি আর একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি।
আমার ঠাকুর পুজো করতে করতে মা এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছিল, তো আমি এসে পরে ওগুলো চাপিয়ে দিলাম। আর তারপরে দেখুন লবণ ছিল না, মা আবার দোকান থেকে এনে দিল, তারপর লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু তিলখাটি দিয়ে রান্না করা হয় সেজন্য মা ওদিকে জাল দিচ্ছে আর আমি এদিকে ততক্ষণ আটাটা মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই গমগুলো না আমাদের গ্রাম থেকে বিক্রি করতে এসেছিল, তো সেখান থেকে কিনে পরে আটা বানানো হয়েছে। আর আটা বানানোর আগে অবশ্যই একটু ভালো করে গমগুলো ধুয়ে রোদে শুকানো হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আটার ভাঙানিটা ভালো না হলে না অনেক খোসা রয়ে যায়, সেজন্য একটু ভালো করে চেলে নিলাম। দেখলাম কোনো কিছু নেই, খুব সুন্দরভাবেই আটাটা কিন্তু বানানো হয়েছিল। লুচি ভাজার জন্য আমি কিভাবে আটাটা মাখাই এটা তো আপনারা জানেনই। প্রথমেই একটু ময়াম দিয়ে দিই, অল্প একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। যখন দেখি ডেলা পাকানো হয়ে যাচ্ছে তখন জল দিয়ে এই যে ভালো করে মাখিয়ে আটার উপরে অল্প করে তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে না আটাটা বেশ সফট হয়ে যায় আর লুচিগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়। অনেকক্ষণ আগে এই ঘুগনির কলাইগুলো সেদ্ধ করতে দিয়েছি, আর কালকে বিকাল থেকে ভিজানো ছিল, তার সত্ত্বেও জানেন ভালো করে সেদ্ধ হয়নি। আসলে ঘুগনির কলাই একটু প্রেসার কুকারে দিলেই ভালো সেদ্ধ হয়। আমাদের বাড়িতে যেহেতু প্রেসার কুকার নেই তাই এভাবেই সেদ্ধ করে নিলাম, তবে ভালো সেদ্ধ হয়নি। কিন্তু নামিয়ে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, আবার কতক্ষণ সেদ্ধ করব বলুন তো। ঘুগনির কলাইটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর অল্প কটা জিরে, কয়েক দানা চিনিও দিয়েছিলাম, কারণ নিরামিষ ঘুগনিতে চিনিটা বেশ ভালোই লাগে। আর একটু মতো আদা এই যে গ্রেট করে কড়াইয়ের সামনেই দিয়ে দিলাম। আদাটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেলে এই যে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো একটু নাড়াচাড়া করার পরে ডাবুই করে করেই না এই যে ঘুগনির কলাইটা দিয়ে দেবো, অল্প অল্প করেই দেবো, কারণ কি জানেন তো, এটা একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে গ্লাসে করে। কলাইটা যেহেতু খুব একটা সেদ্ধ হয়নি তাই গ্লাসে করে একটু ম্যাশ করে নিলাম, নয়তো না অনেক ব্যাচ ব্যাচ করবে আর খেতে একদমই ভালো লাগবে না। অর্ধেকটা মতো আলু কলাই প্রথমে দিয়েছিলাম, ওটা ম্যাশ করে নেওয়ার পরে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। আর তারপরে দেখুন বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি। এরপর একটু চেখেও নেবো যে নুন ঝাল সমস্তটা ঠিক আছে কিনা। বাকি কলাইটা দেওয়ার পরেও না অনেক ব্যাচ ব্যাচ করছিল, সেজন্য গ্লাসটায় করে আরও একটু ম্যাশ করে নিলাম। আর তারপরে গ্লাসটা ওখানেই ধুয়ে দিলাম, আর জল দেবো না, এরপরে ফুটে গেলেই নামিয়ে নেব। আর বন্ধুরা জানেন তো, রান্না করতে করতে আমি যে কতবার টেস্ট করি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে একবার করেছি, আবারও একবার টেস্ট করে নিলাম, কারণ নামানোর আগে আমি একদম পারফেক্টটাই দেখতে পছন্দ করি। কিন্তু জানেন তো, যতই পারফেক্ট হয়ে যায় না কেন নিজের হাতের থেকে আমার কিন্তু আমার মায়ের হাতের ঘুগনিটাই খেতে বেশি ভালো লাগে। ঘুগনিটা দুটো বাটিতে ভাগ করে নামিয়ে নিয়েছি। ছোট বাটিটা আমি আমার ওই ধারকে নিয়ে যাব, আর বড় বাটিটা এই বাড়িতে থাকবে, বাড়ির সবাই খাবে। আর তারপরে দেখুন কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াইটা ধুতে ধুতে না উনুনটাও নিভে গেছিল, সেজন্য আবার জাল দিয়ে জ্বালালাম আর কি। তো অনেক ধোয়া হলো, তারপরে জ্বলে গেল। মা ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর আমি এদিকে চলে এলাম লুচিগুলো বেলার জন্য। যে আটাটা ভিজিয়ে রেখেছিলাম কাকিমা ওগুলো এই যে লেচি কেটে দিয়েছে, তবে কাকিমা একটা ভুল করে দিয়েছে। লেচিগুলো কাটার আগে না আরো একবার ভালো করে ঠাসতে হতো, তো সেটা ঠাসেনি বলে না লুচিগুলো একদমই ফোলেনি। তবে লুচিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর খুবই মুচমুচে লাগছিল। আর আজকে না খুব একটা বেশি লুচি ভাজিনি, এই যে কয়েকটা মতনই ভাজা হয়েছে। মা আবার 1 প্যাকেট সিমাইও এনেছিল, কিন্তু ওটা আর বানায়নি, যেহেতু বাড়িতে মিষ্টি আরে রয়েছে তাই আর সিমাইটা বানালাম না। বললাম যে সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করলে বানিয়ে নেব। আর এই যে লুচি তরকারি সমস্তটাই মা এই বাড়িতে ধরে ধরে নামিয়ে দিয়ে গেল, আর তারপরে এই যে আমি থালাতে বেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের শরীরটা তো একটু খারাপ, তাই ও আর লুচি খাবে না, ও মুড়ি খেয়ে নেবে অল্প একটু ঘুগনি দিয়ে। আমাদের মিষ্টু সোনা লুচি খেতে খুবই ভালোবাসে, তো এই যে ও দাঁড়িয়েই ছিল পাশে ঘুরঘুর করছে যে কখন লুচিগুলো আমাকে বেড়ে দেবে। তো ওকে সাজিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গেই ও নিয়ে এসে খেতে বসে পড়েছে। আর এই যে আমিও আমাদের 2টি থালা নিয়ে চলে এলাম। ঠাকুমারও ওদিকে স্নান টান হয়ে গেছে, তাই ঠাকুমাকেও বললাম ঠাকুমা বসে পড়ুন। আর তারপরে এই যে 4 জন মিলেই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। লুচিগুলো যখন এই বাড়িতে নিয়ে আসছিল মা, তখনই আর কি আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছিল, এই যে ওনার ছেলের অন্নপ্রাশন, তো সেজন্যই নেমন্তন্ন করতে এসেছিল। আর কার্ডের মধ্যে আমার ঠাকুমার নাম দেওয়া ছিল। আর এই যে দেখুন এটা হচ্ছে ওনার ছেলে, তো ছেলের ছবিটা দিয়ে বেশ সুন্দর কার্ডটি বানিয়েছে। এখন বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন সবসময় কার্ডের মধ্যে ছবি দেওয়া থাকছে দেখছি। সকালবেলাতে 3টে লুচি খেয়ে নিয়েছি, সেই জন্য না আর একদমই খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো দুপুরবেলাও আবার বলছে যে অল্প কটা লুচি খেয়ে নাও, কিন্তু আমি বললাম আমার তো একদমই খেতে ইচ্ছা করছে না। তাই ও বললো তাহলে কয়েকটা ফল কেটে দিচ্ছি, ওগুলোই খেয়ে নাও। তো এই যে আনারসটা আগের দিন না মা এনেছিল, তো সেই আনারসটাই কেটে দিচ্ছে আর একটা আমও কেটে দিচ্ছে। মিষ্টুকে আবার ওই বাড়ি পাঠিয়েছিল অল্প একটু চিনি আনার জন্য, ও বলছে আনারসের সাথে অল্প একটু চিনি দিয়ে খেলেই বেশি খেতে ভালো লাগে। তো এই যে মিষ্টুকে 1 পিস দিয়ে দিল, ও এবার বসে বসে খাবে, তারপর বাকি ফলগুলোও কেটে নেবে। জানেন তো বন্ধুরা, লুচিটা না আমার সেরকম একটা পছন্দ নয়, শুধুমাত্র চায়ের সাথেই লুচিটা ভালো লাগে। তো এই একবেলা লুচি খেয়ে শরীরটা এমন ম্যাচ ম্যাচ করছিল কি বলবো আপনাদের। আর এই যে সুব্রত ফল কটা কেটে দিল, তারপরে দেখুন ফলের খোসাগুলো ভালো করে পরিষ্কার করে বাইরে ফেলে দিয়েছিল, কোনো নোংরা আবর্জনা কিন্তু রাখেনি।
রাত্রেবেলা একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই মা অল্প করে ছানা কাটিয়ে দিয়েছিল। আবার সুব্রত জানেন তো মার্কেট গেছিল, আমাদের এখান থেকে মার্কেট না অনেকটাই দূরে, কিন্তু তার সত্ত্বেও বিকালবেলা গেছিল আর কয়েকটা কলা, দুটো দই আর কয়েকটা কলাকান্দ এনেছিল। আসলে কালাকান্দ খেতে না আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখুন ঠাকুমাকেও ওদিকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে আমার থালাটাও বেড়ে নিয়েছি। সত্যি বলতে আমার থালাতে লুচিটা শুধুমাত্র আমি ছবিটা তোলার জন্যই রেখেছিলাম, লুচিটা কিন্তু আমি আর খাইনি, এই যে তুলে রেখে দিলাম। আসলে রাত্রেবেলা লুচি খেলে না আমার পেটের খুবই সমস্যা হয়, সেই জন্য আর রাত্রেবেলা লুচিটা খেলাম না। এই কয়েকটা ফল আর একটু ছানাটা খেয়েছিলাম, ছানাটা খেয়ে না বেশ ভালো লাগছিল। তাহলে চলুন বন্ধুরা, রাত্রের খাবার খেতে খেতেই আমার আজকের ব্লগটি শেষ করে দিচ্ছি। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। টাটা।